সৈয়দ মুজতবা আলীর পঞ্চতন্ত্র। এটা কিন্তু শুধু একটা বই না, বলতে পারেন জ্ঞান আর হাসির এক দারুণ ভোৎসভা। তো চলুন আজ আমরা এই অসাধারণ লেখকের মনোজগতে একটু ডুব দিই আর খুঁজে দেখি কেন তার লেখা আজও আমাদের এত টানে। ভাবুন তো একবার, একটা সাদামাটা গল্পের শেষে এমন ধারালো বুদ্ধিদীপ্ত একটা লাইন। আসলে এটাই ছিল সৈয়দ মুজতবা আলীর জাদু। তিনি গভীর সব দর্শনকে কি অবলীলায় যে নিখাত হাসির সঙ্গে মিশিয়ে দিতেন। তো প্রশ্নটা হলো, কে ছিলেন এই মানুষটি, যিনি জ্ঞানকে এমন সহজ আর মজার মোড়কে পরিবেশন করতে পারতেন? আর এই প্রশ্নের উত্তর খুঁজতেই তো আমাদের বইয়ের পাতা থেকে সোজা চলে যেতে হবে লেখকের নিজের জীবনে। তাহলে চলুন পরিচয় করা যাক সেই শব্দের জাদুকরের সাথে, সৈয়দ মুজতবা আলী। এক কথায় বললে অতুলনীয়। আর তার জীবনটাও ছিল, জানেন, ঠিক তার লেখার মতোই, ভীষণ বর্ণময় আর আশ্চর্য সব ঘটনায় ভরা। মানে শুধু লেখক বললে তো কিছুই বলা হয় না। ভাবুন একবার, বিশ্বভারতীর প্রথম ব্যাচের ছাত্র, সরাসরি রবীন্দ্রনাথের ছাত্র, 1 ডজনেরও বেশি ভাষা জানেন, সারা দুনিয়া ঘুরে বেরিয়েছেন। তার পরিচয়ের ব্যাপ্তিটা একবার দেখুন। এই তালিকাটাই তো বুঝিয়ে দেয় যে তিনি কতটা বিশাল মাপের একজন মানুষ ছিলেন। শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের ছায়া থেকে শুরু করে আফগানিস্তানের কাবুল কিংবা জার্মানির বন বিশ্ববিদ্যালয়ে, তার জীবনটাই ছিল যেন একটা লম্বা সফর। আর এই বিশ্ব ভ্রমণের অভিজ্ঞতাগুলোই তার লেখাকে একটা অন্য মাত্রা দিয়েছিল। মানে প্রত্যেকটা জায়গার মানুষ, তাদের গল্প, তাদের সংস্কৃতি, সব যেন তার কলমের ডোগায় এসে মিশে গিয়েছিল। তো এমন বর্ণময় জীবনের অধিকারী একজন লেখকের সৃষ্টি ঠিক কেমন হতে পারে? চলুন হেবার ফেরা যাক তার সেই বিখ্যাত বই পঞ্চতন্ত্রে। আগেই বলেছি, এটা কিন্তু কোনো একটা গল্প নয়, বরং নানান স্বাদের, গভীর চিন্তার আর খুব মজাদার সব প্রবন্ধের এক দারুণ প্যাকেজ। বইটার বিষয়বস্তুর দিকে একবার তাকান। একদিকে যেমন বই কেনার মতো প্রবন্ধে বই পড়ার আনন্দ নিয়ে বলছেন, ঠিক তারপরেই আহারাদিতে আমাদের প্লেটের ওপর দিয়ে বিশ্বভ্রমণ করিয়ে আনছেন। আবার আড্ডাকে তিনি নিছক গল্পগুজব না বলে একটা শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন। কি নেই এখানে বলুন তো? তার এই অনুসন্ধানী মনের একটা চমৎকার উদাহরণ দিই। যেমন ধরুন, আহারাদি প্রবন্ধে তিনি দেখিয়েছেন পৃথিবীর এক প্রান্তের খাবার অন্য প্রান্তে গিয়ে কিভাবে একেবারে নতুন একটা রূপ নেয়। তিনি যেন খাবারের ইতিহাস ধরে ধরে গোটা বিশ্বের সংস্কৃতির যোগসূত্রটা খুঁজে বের করতেন। এই যেমন ভারতের মোগলাই কারি আর হাঙ্গেরির গুলাশ, কে বলবে যে এই দুটো খাবারের উৎস আসলে একই? তুর্কিদের হাত ধরে জন্ম নেওয়া একটা খাবার কিভাবে দুটো আলাদা মহাদেশে গিয়ে সেখানকার সংস্কৃতি আর মশলার সাথে মিশে একেবারে নতুন হয়ে উঠল, সেটাই তিনি দেখিয়েছেন। অসাধারণ, তাই না? তার লেখার রসবোধটা যদি বুঝতে চান, তাহলে বেদে প্রবন্ধের এই ঘটনাটা শুনতেই হবে। জার্মানিতে এক জিপসি মেয়ে তাকে ভারতীয় দেখে কি বলেছিল দেখুন। এই ছোট্ট একটা ঘটনাতেই কিন্তু বোঝা যায় তিনি কত সহজ আর মজার ছলে গভীর সব সামাজিক পর্যবেক্ষণ তুলে ধরতেন। কিন্তু এখানে একটা ব্যাপার আছে। সৈয়দ মুজতবা আলীর এই হাসিটা কিন্তু শুধু হাসানোর জন্য ছিল না। তার প্রত্যেকটা মজার কথার আড়ালে একটা গভীর উদ্দেশ্য থাকত, একটা বড় বার্তা থাকত। আসলে তিনি মনে প্রাণে ছিলেন একজন মানবতাবাদী। এর সবচেয়ে বড় প্রমাণ কি জানেন? তার ছদ্মনামটা, সত্য পীর। সত্য একটা হিন্দু শব্দ, আর পীর একটা মুসলিম শব্দ। ভাবুন, যে সময়ে ধর্ম নিয়ে দেশভাগ হচ্ছে, সেই সময়ে দাঁড়িয়ে তিনি এই নামটার মধ্যে দিয়ে হিন্দু মুসলিম ঐক্যের কথা বলছেন। কি অসাধারণ একটা প্রতীকী প্রতিবাদ! আর তার এই ভূমিকার গুরুত্ব যে ঠিক কতটা ছিল, সেটা বুঝতে আমাদের সাহায্য করে প্রখ্যাত ভাষাবিদ ডক্টর সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের একটা কথা। তিনি বলেছিলেন, আলীর লেখা ছিল দ্বিজাতি তত্ত্বের বিরুদ্ধে এক নীরব প্রতিবাদ। তিনি দেখিয়েছিলেন ধর্ম আলাদা হলেও বাঙালিরা আসলে একই মানসিক সংস্কৃতির মানুষ। বেশ, এতক্ষণ তো আমরা অতীত নিয়ে কথা বললাম, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে মুজতবা আলী কেন এত প্রাসঙ্গিক? চলুন তার সেই লেগাদো বা উত্তরাধিকারের দিকে একবার নজর ফেরানো যাক। তার প্রভাবটা কিন্তু আজও একটুও কমেনি। এই যেমন আজকের দিনের লেখক কুশনব চৌধুরী নিজেই স্বীকার করেন, জার্মান ফিলোলজি বা আফগান ইতিহাসের মতো কঠিন জটিল বিষয়কে কিভাবে সহজ আর মজাদার করে সবার কাছে পৌঁছে দিতে হয়, সেটা তারা আলীর কাছ থেকেই শিখেছেন। জ্ঞানকে এমন আনন্দময় করে তোলার এই শিল্পটাই বোধহয় তার সবচেয়ে বড় উত্তরাধিকার। আর সবশেষে আলীর আড্ডা প্রবন্ধটা আমাদের সবার জন্যই বোধহয় একটা খুব জরুরি প্রশ্ন রেখে যায়। এই যে আমাদের হাইপার কানেক্টেড ডিজিটাল যুগ, যেখানে আমরা সারাক্ষণই অনলাইন, আমরা কি সেই মুখোমুখি বসে প্রাণ খুলে কথা বলার, তর্ক করার, হাসার আসল আনন্দটা কোথাও হারিয়ে ফেলছি? প্রশ্নটা কিন্তু রইল।
কিংবদন্তি সাহিত্যিক সৈয়দ মুজতবা আলী বাঙালিদের নিয়ে একবার এক অদ্ভুত ধাঁধা তড়া করেছিলেন। আচ্ছা, যে জাতিকে আমরা জ্ঞান পিপাসু বলে জানি, তারা বই কিনতে গিয়ে এতভাবে কেন? চলুন আজ আমরা তার সেই বিখ্যাত প্রবন্ধ বই কেনার গভীরে ডুব দিই আর এই প্যারাডক্সটা বোঝার চেষ্টা করি। এই প্রশ্নটা দিয়েই কিন্তু আমাদের আজকের আলোচনা শুরু। আর এটা শুধু বই কেনা বেচার একটা সাধারণ প্রশ্ন না, এর ভেতরে লুকিয়ে আছে বাঙালি সংস্কৃতির গভীরে থাকা এক অদ্ভুত দ্বন্দ্ব। চলুন তো বিষয়টা একটু তলিয়ে দেখা যাক। তো এই ধাঁধাটার সমাধান আমরা কিভাবে করব? চলুন আমাদের আজকের যাত্রার একটা ম্যাপ দেখে নিই। প্রথমে আমরা জানব এই ধাঁধার স্রষ্টা সৈয়দ মুজতবা আলীকে, তারপর বুঝব বইয়ের আসল মূল্য ঠিক কোথায়, এরপর দেখব বই বাজারের আসল সমস্যাটা কি, আর সবশেষে শুনব আলীর রায়। আর হ্যাঁ, একদম শেষে থাকছে দারুণ এক মজার গল্প। তাহলে চলুন শুরু করা যাক আমাদের প্রথম পর্ব দিয়ে, এক ব্যক্তিত্ব, এক প্যারাডক্স। মানে যে মানুষটা এই প্রশ্নটা তুলেছিলেন, আগে তো তাকে একটু চেনা দরকার, তাই না? কে ছিলেন এই সৈয়দ মুজতবা আলী? তিনি কিন্তু শুধু একজন লেখক ছিলেন না। ভাবুন একবার, ভদ্রলোক ১৫টা ভাষা জানতেন, জার্মানি থেকে পিএইচডি করা একজন পণ্ডিত, আবার অন্যদিকে অসাধারণ একজন পরিব্রাজক। আর তার লেখার যে ধরন, যাকে বলা হয় রম্য রচনা, সেটা তো এক কথায় অতুলনীয়। মানে খুব গভীর ফিলোসফিক্যাল কথাও তিনি এমন মজার ছলে বলতে পারতেন, যা সহজেই মানুষের মনে গেঁথে যেত। এবার আসি দ্বিতীয় পর্বে, মনচক্ষু দিয়ে দেখা। আচ্ছা, মানুষ কেন বই কেনে না, এই প্রশ্নে যাওয়ার আগে আলী কিন্তু খুব সুন্দর করে বুঝিয়ে দেন যে বই কেনাটা আসলে কেন জরুরি। তার মতে বই তো শুধু কতগুলো কাগজ আর কালি নয়, এর মূল্য তার চেয়ে অনেক অনেক বেশি। এখানে আলী ফরাসি লেখক আনাতোল ফ্রান্সের একটা দুর্দান্ত তুলনা টেনেছেন। ভাবুন তো, একটা মাছের চোখ থাকে হাজার হাজার, যা দিয়ে সে চারপাশের বাস্তব জগৎটাকে দেখে, আর আমাদের মাত্র দুটো চোখ। কিন্তু এই দুই চোখ দিয়েই মানুষ এমন কিছু দেখতে পায় যা হাজার চোখওয়ালা মাছিও পারে না। আর এই বিশেষ দৃষ্টিটারই নাম হল মনশ্চক্ষু, মানে আমাদের মনের চোখ। এটা হলো আমাদের বুদ্ধি, আমাদের কল্পনা শক্তি। আর এই শক্তিটা বাড়ে বই পড়ার মাধ্যমে। বার্ট্রান্ড রাসেলের মতো বড় বড় দার্শনিকরাও তো এই বলতেন যে এই মনশ্চক্ষু দিয়েই আমরা নিজেদের ভেতরে এক একটা আলাদা জগৎ তৈরি করে ফেলি। আর ভাববেন না যে বইয়ের এই কদর শুধু আধুনিক যুগের ব্যাপার, একদমই না। আলী আমাদের দেখাচ্ছেন যে এটা পৃথিবীর প্রায় সব বড় বড় সংস্কৃতি আর ধর্মের একেবারে মূলে রয়েছে। পারস্যের কবি ওমর খয়াম থেকে শুরু করে ইসলাম, খ্রিস্ট ধর্ম বা হিন্দু ধর্ম, সবখানেই জ্ঞান আর বইকে সর্বোচ্চ সম্মান দেওয়া হয়েছে। বেশ, বই যদি এতই মূল্যবান হয়, তাহলে সমস্যাটা কোথায়? বাঙালি বইয়ের বাজার নিয়ে এত অভিযোগ কেন? এবার আসি আমাদের তৃতীয় পর্বে। আলী এখানে সোজা আঙুল তুলেছেন সবচেয়ে পরিচিত একটা অজুহাতের দিকে। সেই চিরচেনা অজুহাতটা কি? হ্যাঁ, টাকা। অত কাঁচা পয়সা কোথায় পাওয়া যে বই কিনব? এই একটা কথাই যেন সব সমস্যার মূল। আলী ঠিক এই মানসিকতাটাকেই ব্যঙ্গ করেছেন, যে আমরা ভাবি বই কেনাটা একটা বিলাসিতা, একটা বাড়তি খরচ। আর এই মানসিকতার ফলেই যে অদ্ভুত প্যারাডক্সটা তৈরি হয়, সেটা দেখুন। আলীর সময়ের একটা তুলনা, একদিকে ফার্সি বই ছাপা হচ্ছে প্রায় ২০,০০০ কপি, আর অন্যদিকে বাংলা বই, যেখানে কিনা পাঠক সংখ্যা অনেক বেশি, সেখানে ছাপা হচ্ছে মাত্র ২,০০০। কি অদ্ভুত ব্যাপার, তাই না? আর এর থেকেই জন্ম নেয় একটা দুষ্ট চক্র, একটা অচলাবস্থা। ব্যাপারটা অনেকটা এরকম, পাঠকরা বলছেন বইয়ের যা দাম, কেনা যায় না, তাই তারা বই কিনছেন না। ওদিকে বিক্রি কম হওয়ায় প্রকাশকরাও খরচ তুলতে দাম কমাতে পারছেন না। ফলে বইয়ের বেশি দামটা পাঠকদের অভিযোগকেই সত্যি প্রমাণ করছে, আর এই চক্রটা চলতেই থাকছে। তাহলে প্রশ্নটা হলো, এই চক্রটা ভাঙবে কে? এর থেকে বেরোনোর উপায় কি? চলুন আমাদের চতুর্থ পর্বে পাঠকের দায়িত্বে যাওয়া যাক। তো দায়টা আসলে কার? প্রকাশকের, যিনি নিজের ব্যবসাটা টিকিয়ে রাখার চেষ্টা করছেন, নাকি পাঠকের, যিনি দাম নিয়ে অভিযোগ করছেন? আলী কিন্তু এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে কোনো রকম দ্বিধা করেননি। তার উত্তর ছিল একদম সোজা সাপটা। আলীর রায়ে একদম পরিষ্কার, এই দায়িত্বটা পাঠকেরই। তিনি যুক্তি দেন যে এই অচলাবস্থা ভাঙার চাবিকাঠি আসলে ক্রেতার হাতেই আছে, আর এর জন্য সবার আগে আমাদের টাকা খরচ করার ধারণাটাই বদলাতে হবে।
ব্যাপারটা বুঝতে হলে খরচ আর বিনিয়োগের তফাৎটা বুঝতে হবে। আলী এক আরব পণ্ডিতের কথা বলছেন, যিনি শিখিয়েছিলেন যে আমোদ প্রমোদের পেছনে যে টাকাটা যায় সেটা হলো খরচ, এর মূল্য সাময়িক। কিন্তু বই কেনা, ওটা খরচ নয়, ওটা হলো বিনিয়োগ, এমন এক বিনিয়োগ যার মূল্য অর্থাৎ আপনার জ্ঞান সময়ের সাথে সাথে শুধু বাড়তেই থাকে। আর এই বিনিয়োগের দর্শন থেকেই আসে তার সেই অমর, সেই বিখ্যাত লাইনটা, বই কিনে কেউ দেউলিয়া হয় না। এই একটা কথাই যেন বইকে বিলাসিতা ভাবার মানসিকতার উপর সবচেয়ে বড় আঘাত। এবার আমাদের শেষ পর্ব, শেষে এক বিষাক্ত গল্প। কিন্তু আলী তো শুধু গুরুগম্ভীর যুক্তিতর্ক দিয়ে তার লেখা শেষ করেন না, তিনি তো রম্য রচনার জাদুকর। তাই একদম শেষে তিনি আমাদের একটা দারুণ মজার আর একটু অদ্ভুত গল্প শোনান। গল্পটা এরকম, এক রাজা ছিলেন যিনি এক পণ্ডিতের কাছ থেকে একটা খুব দামি বই জোর করে কেড়ে নেন আর পণ্ডিতকে মৃত্যুদণ্ড দেন। পণ্ডিতও যাওয়ার আগে প্রতিশোধের ব্যবস্থা করে যান। তিনি বইটার প্রত্যেকটা পাতার কোণায় বিষ মাখিয়ে রাখেন। এরপর রাজা যখন সেই বই পড়তে বসেন আর পাতা উল্টানোর জন্য বারবার আঙুল চাটতে থাকেন, ঠিক যেই মুহূর্তে বইটা পড়া শেষ হয় সেই মুহূর্তে বিষক্রিয়ায় তার মৃত্যু হয়। এই গল্পটা বলার পর আলী মজা করে একটা প্রশ্ন ছুড়ে দেন, আচ্ছা, বাঙালিরা কি তাহলে বইয়ের ভেতরে থাকা এই বিষের ভয়েই বই কেনা থেকে দূরে থাকে? আর এইখানেই সৈয়দ মুজতবা আলীর সার্থকতা। একটা গভীর সামাজিক সমস্যাকে এমন হালকা চালের রসবোধ দিয়ে শেষ করার এই অসাধারণ ক্ষমতাতেই তিনি আজও আমাদের কাছে প্রাসঙ্গিক।